উৎসব পালন নয়। সিপিআইএম এর ইতিহাসে রাজনৈতিক সাংগঠনিক কঠোর সংগ্রামের একটা মাধ্যম হিসেবে এই জন্মদিনের পালনের সূচনা। সুতরাং জন্মোৎসব থেকে অনেক বেশি আজকের দিনের প্রয়োজন। এই সময়ে বিশ্ব, দেশ বিশেষত আমাদের রাজ্যের যে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দুরবস্থা, তার সঙ্গে স্বাস্থ্যের যে পরিবেশ, সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট হিসেবে তার ভূমিকা, পার্টি হিসেবে তার সংগঠন, তাই কতটা চাঙ্গা করা গেল, কতটা মানুষের কাছাকাছি যাওয়া গেল, আরো কতটা যাওয়া প্রয়োজন, যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে প্রতিদিন মানুষের অধিকার হরণ করছে, অর্জিত অধিকার হরণ করছে, সেই অধিকার রক্ষা করার লড়াইয়ে মানুষকে সামিল করা এবং বিশ্ব অর্থনীতির সংকট করোনা পরিস্থিতি যেভাবে দুর্বিষহ হয়ে উঠেছে, আমাদের দেশে করোনার আগে থেকেই এই অবস্থা তৈরি হয়েছে, যেখানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, দারিদ্র্যসীমার নিচে যাওয়া মানুষের সংখ্যা, বেকারের সংখ্যা, কল কারখানা, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য চৌপাট, তার উপরে করোনা। সেই সুযোগে সরকার অর্থনৈতিক সংকট থেকে মানুষকে এবং দেশকে বাঁচানোর পরিবর্তে আরও কিভাবে লুঠের রাজত্ব কায়েম করা যায়, আমাদের দেশের সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের শিল্প, কল কারখানা, কৃষি উদ্যোগ, তাকে কিভাবে বৃহৎ পুঁজি এবং বিদেশি পুঁজির হাতে নিলামে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করছে। যখন প্রয়োজন, জনদরদি মন নিয়ে গোটা দেশের মানুষকে এককাট্টা করে করোনার বিরুদ্ধে লড়াই করা এবং তাতে জয়ী হওয়া। মানুষ যখন সেই পর্যায়ে সরকারকে দেখতে চেয়েছিল, লকডাউন ঘোষণার আগে থেকেই, শুধু আমরা এই বছরটাই যদি নিই, জানুয়ারি মাস থেকে প্রথমত এনপিআর, এনআরসি, সিএর নাম করে বলা হলো 10 কোটি মানুষকে দেশ ছাড়া করা হবে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্ব বললেন 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করা হবে। আর এখন যখন বন্যা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, আসামে, তখন সাং পরিবার বন্দুক নিয়ে বাংলাদেশি নাম করে বাংলাভাষী মানুষকে আসাম ছাড়াতে ব্যস্ত, বন্যার ত্রাণে নয়। আর কেন্দ্রের সরকার মিথ্যার বেসাতি করছেন। করোনার সঙ্গে আমরা লড়ছিলাম। আজকে 5ই আগস্ট 1 বছর পূর্ণ হতে হয়েছে। আর্টিকেল 370 রদ করে আজকের দিনে কেন্দ্রের সরকার ঘোষণা করেছিল সদর্বে, লোকসভার তখন বৈঠক হয়েছিল, এখন আর লোকসভার বৈঠকের দরকার হয় না, যে তারা কাশ্মীরকে, রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করলেন, গুলামি কা নিশানি মিটায়া, আর কাশ্মীর সমস্যার সমাধান করেছেন। দেশের লকডাউনের আগে কাশ্মীরের মানুষ দেখেছেন কি নৃশংস ভয়াবহ লকডাউন হতে পারে। এখন তাও মোবাইল আছে, নেটওয়ার্ক আছে, কাশ্মীরে সেটাও বন্ধ ছিল। এখনো বিরোধী দলের নেতারা অনেকে বাইরে আছেন। কাশ্মীরের সব রাজনৈতিক কর্মীদেরকে, সাংবাদিকদেরকে, সোশ্যাল অ্যাক্টিভিস্টদেরকে জেলে পুরে রাখা হয়েছিল। এখনো বেশিরভাগই জেলে রয়েছেন। আর যারা জেলে নন তারা গৃহবন্দী। প্রধানমন্ত্রী আজকে সত্যের জয়ের কথা বলেছেন। মিথ্যা দিয়ে যা শুরু,
সেদিনও সাইফুদ্দিন সৌদের ব্যাপারে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার মিথ্যা বলেছে। সেখানকার গ্রাউন্ড রিপোর্ট দেখাচ্ছে গৃহবন্দী তিনি, আর সরকার বলছে না, তাকে বন্দী করা হয়নি। ইউসুফ তারিগামী সম্পর্কে একই কথা বলা হয়েছিল, অন্যান্য নেতৃত্বের ফারুক আবদুল্লাহ সম্পর্কে একই কথা বলা হয়েছিল। যখন মুক্তি দেওয়া হলো তার আগে পর্যন্ত বলা হয়েছিল তিনি মুক্ত। ডক্টর কাফিল খান যে জেলবন্দি, গোরখপুরে সরকার অপদার্থতার জায়গায় শিশু মৃত্যু বাঁচানোর জন্য, শিশুদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যে প্রাণপাত করলো, তাকে মিথ্যা মামলায় জেলবন্দি করে রাখা হয়েছে। যখন সবচেয়ে বেশি দরকার মানববিরোধী মন নিয়ে সেবাপরায়ণ ডাক্তারের, তখন তাকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর যোগী রাম মন্দির নির্মাণে ব্যস্ত। মন্দির, মসজিদ, গুরুদ্বারা আমাদের দেশে যথেষ্ট আছে, আর অসংখ্য হতে পারে। সরকারের কাজ সেটা ছিল না। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে উঠে পড়ে লেগেছে তাদের সরকারের সাফল্যের নিদর্শন হিসেবে মন্দির নির্মাণ। আরএসএস এর একটা নেটওয়ার্ক ছিল, এটাই বেসিক। আজকে প্রধানমন্ত্রী শিলান্যাস করতে গিয়ে শুধুমাত্র ভারতের সংবিধান এবং ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতি কষাঘাত করেছেন তা নয়, তিনি স্বাধীনতা সংগ্রামকে অপমান করেছেন। কারণ রাম মন্দির নির্মাণের আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন। যেহেতু সংঘ পরিবার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, তাই ওই স্বাধীনতা আন্দোলনকে তারা স্বাধীনতা আন্দোলন মনে করেন না। তাকে আন্ডারমাইন করার জন্য এই মন্দির ওহি বানায়েঙ্গে বলে যে একটার পর একটা কার সেবা হলো, বাবরি মসজিদ ধ্বংস হলো, সুপ্রিম কোর্টে মিথ্যা এফিডেভিট করা হলো, যেটাকে বর্বরতার সঙ্গে তুলনা করলেন জ্যোতি বসু। আজকে প্রধানমন্ত্রী তাকে গ্লোরিফাই করে বললেন স্বাধীনতা আন্দোলন। আসলে যারা স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করেনি, যাদের মধ্যে কোনো একজন স্বাধীনতা সংগ্রামী নেই, যারা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে জানে না, তারা স্বাধীনতা ইতিহাসকে কলঙ্ক করছেন। এটা করার দরকার আছে এই জন্যেই যে ব্রিটিশ এদেশের স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করার জন্য হিন্দু এবং মুসলমান সাম্প্রদায়িক শক্তিকে দিয়ে কতগুলো এজেন্ডা সেট করতে চেয়েছিল। কারণ আমাদের দেশের জাতীয় মুক্তি আন্দোলন শুরু হয়েছে, কলকাতা যখন সেই আন্দোলনের পীঠস্থান, তখন উত্তর ভারতে আর্য সমাজ করে গোমাংস রদ করা, উর্দুর বদলে হিন্দি স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্টে হিন্দুস্তানিকে হিন্দি ভাষায় রূপান্তরিত করা, ধর্মীয় মিছিল সংগঠিত করা, মন্দির মসজিদের বিষয়টাকে সামনে নিয়ে আসা, বাবরি মসজিদ, এই চারটি বিষয়কে তারা প্রেসক্রিপশন দেয়। আরএসএস তখন তৈরি হয়নি, তখনকার হিন্দু সংগঠন এবং তখনকার মুসলমান সংগঠনের হাতে। এবং তারপরে কানপুরে প্রথম দাঙ্গা হয়, তারপর থেকে সেটা ক্রমাগত চলেছে যে অখণ্ড ভারতীয় জাতিসত্তা গড়ে ওঠার পেছনে যাতে এমন কাজ করা হয় যাতে বহুতা বিভক্ত হয়, এর সঙ্গে কাস্ট ইস্যু আসে, এর সঙ্গে ট্রাইবালস ইস্যু আসে। কারণ স্বাধীনতা আন্দোলনে আদিবাসী, তপশিলি জাতি, সংখ্যালঘু সবাই এক কাট্টা হচ্ছেন। তাকে বহুতা বিভক্ত করার জন্য আলাদা আলাদা এজেন্ট ফরমেশন করা হয়। আজকে দুর্ভাগ্যবশত সাম্রাজ্যবাদের সেরকমই এজেন্ট ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে মানুষের যে দৈনন্দিন যে কৃষির সংকট, বেকারির সংকট, কাজের প্রশ্ন, উন্নয়নের প্রশ্ন, পানীয় জলের, টয়লেটের, ট্যাপের, বাথরুমের, বাসস্থানের, কর্মসংস্থানের, সেগুলোকে পেছনে ঠেলে দিয়ে মন্দির वहीं बनाएंगे, गर्व से कहो हम हिंदू हैं, এই বিশ্বাসটাতে নিয়ে আসা যায়।
কাকাবাবুর মতো মানুষ 100 বছর আগে বুঝতে পেরেছিলেন। এজন্যই আমাদের রাজ্যে এবং আমাদের দেশে কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকে এই ধর্মীয় রাজনীতি থেকে যৌবনকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। আর তখন থেকে বলা হয় কমিউনিস্ট হচ্ছে ধর্মবিরোধী। আমরা বলি ধর্মবিশ্বাস আলাদা, দেশের কাজ, রাজনীতি, জনকল্যাণ, মানব কল্যাণ আলাদা, কিন্তু অনেকে সেটা মানেননি। পশ্চিম ভারত, উত্তর ভারত এটা শিকার হয়, তারই পরিণতি দেশভাগ। বাংলার মানুষ কখনোই কথাটা মানেনি। এই জন্য একসময় এমন পরিস্থিতি তৈরি হয়, দেশ ভাগ হলেও বাংলা ভাগ হবে না। তৎকালীন হিন্দু মহাসভা আর আমাদের এখানকার কিছু মানুষকে ব্যবহার করে হিন্দু মুসলমানের দাঙ্গা পরিস্থিতি তৈরি করে, সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি করে দেশভাগ সংগঠিত করে। তারপরেও তারা মনে করে আনফিনিশড টাস্ক অফ পার্টিশন। সুতরাং ওই ব্রিটিশের দেওয়া 4টে এজেন্ডার সঙ্গে কাশ্মীর প্রসঙ্গ যুক্ত হয়, ইউসিসি প্রকল্প যুক্ত হয় এবং বলা হচ্ছে এখানে যারা রয়ে গিয়েছেন, যাদের এদেশে থাকার কথা নয়, তাদেরকে বিতাড়িত করে, আর অন্যত্র যারা রয়ে গিয়েছেন, যাদের এদেশে চলে আসার কথা, যারা আসেননি, তাদেরকে নিয়ে এসে এটাকে কমপ্লিট করতে হবে। তবেই হিন্দু রাষ্ট্রের যে রাজনৈতিক প্রকল্প সেটা সফল হবে। 5ই আগস্ট দিনটাকে এই জন্যই বেছে নেওয়া হয়, এটা কোনো তিথি নক্ষত্র দেখে নয়, যেরকম থালি বাজার মতো ব্যবস্থা করা হয়েছিল। গত বছর 5ই আগস্ট কাশ্মীর, এবছর 5ই আগস্ট রাম মন্দিরের শিলান্যাস। প্রধানমন্ত্রী যখন নেহেরু সোমনাথ মন্দিরের উদ্বোধন শিলান্যাস করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়, তিনি বলেন না, এটা সেকুলারিজম, সেকুলার দেশের প্রধানমন্ত্রী, মন্দির নির্মাণ হোক। এই জন্য তৎকালীন রাষ্ট্রপতি এবং তৎকালীন প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ হয়। আজকে ওই নেহরুভিয়ান সোশ্যালিস্ট স্টেটও নেই, নেহরুভিয়ান যে সেকুলারিজম সেটা তছনছ করা হয়েছে। আর প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়ে যাননি, ভারত সরকার সুপ্রিম কোর্টের রায় বার করার থেকে শুরু করে সেই বিচারপতিকে রাজ্যসভায় নিয়ে গিয়ে এবং শিলান্যাসের আয়োজন করে, অর্থ সংস্থান করে একটা সরকারি প্রকল্প হিসেবে রূপায়িত করছে। এইখানেই আমাদের আপত্তি। সরকারি প্রকল্প হবে না, হওয়া উচিত না। এটা আমাদের মুখ্যমন্ত্রী করুন বা দেশের প্রধানমন্ত্রী করুন, ধর্মীয় কর্মকাণ্ড সরকারের সাজে না। আর বিশেষত লোকের চোখের সামনে দেখতে পাচ্ছে এখন, যে সময় সবচেয়ে বেশি প্রয়োজন হাসপাতাল, বেড, ভেন্টিলেটর, মাস্ক, স্যানিটাইজার, চিকিৎসক, চিকিৎসাকর্মী, কোয়ারেন্টাইন সেন্টার, স্বাস্থ্য সচেতনতা, একেবারে গ্রামের থেকে সর্বোচ্চ পর্যায়ের পর্যন্ত পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, সেটাকে নষ্ট করা হচ্ছে। আর ওদের পছন্দসই রাজনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে। যখন দরকার অর্থনৈতিক সংকট থেকে মানুষকে উদ্ধার করা, প্রধানমন্ত্রী আরেকটা মিথ্যে কথা বললেন, রাম মন্দির নির্মাণ হলে দেশের অর্থনৈতিক সংকট দূরীভূত হয়ে যাবে। এবং দুর্ভাগ্য, আমাদের দেশে এমন মানুষ আছেন
যারা এই কথা প্রধানমন্ত্রী বলেছেন বলে বিশ্বাস করবেন, অভুক্ত থাকলেও করবেন। এইভাবেই শাসক শ্রেণী সবসময় একটা দূরবর্তী স্বপ্নকে চেস করতে মানুষকে ধাবিত করে। এখানে বামপন্থীদের কাজ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া যে তাকে আজকের দিনের যেটা প্রয়োজন, যে চাহিদা তার পরিবারের জন্য, তার পরিজনের জন্য, তার রাজ্যের জন্য, তার গ্রামের জন্য, তার দেশের জন্য, তা নিয়ে লড়াই করতে হয়। সরকার ভবিষ্যতে অর্থনৈতিক সংকট দূর করার জন্য এখন কোটি কোটি টাকা খরচা করে নির্মাণ করতে রাজি আছেন, অথচ 100 দিনের কাজকে 200 দিনের কাজ করতে রূপান্তরিত করতে রাজি নন। দিন মজুরি বাড়াতে রাজি নন। যে মানুষ কর্মহীন হয়েছেন তার খাতায় 7,500 টাকা দিতে রাজি নন। এটাই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার উপসর্গ। সামনে মন্দির দেখাচ্ছেন দেশের মানুষের জন্য, আর আদানি আম্বানিকে রেল, প্রতিরক্ষা শিল্প, নানান রকমের খনি, সরকারি রাষ্ট্রীয় উদ্যোগ, সেগুলোকে নিলামে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে দেখাচ্ছেন, দেখো আমি যখন ক্ষমতায় আমাকে বসিয়েছ, গোটা দেশের সম্পদ তোমাদের হাতে তুলে দিয়ে যাব। তাতে শোষণ আরো বাড়বে, কর্মসংস্থান আরো সংকুচিত হবে। এই মুহূর্তে যে যুবদের বলা হয়েছিল বছরে 2 কোটি কাজ, 7 বছরে 14 কোটি কাজ দেওয়ার কথা, সেখানে সরকার সেই বিষয়ে বলছে না। বলেছিল 15 লক্ষ টাকা বিদেশের ব্যাংক থেকে নিয়ে আসা হবে, কালো টাকা, এই প্রধানমন্ত্রী বলেছিলেন। এখন আর বিদেশ আর কালো টাকার কথা বলেন না, এখন 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেন না। ইতিমধ্যে ভারতীয় অ্যাকাউন্টে 15 লাখ করোনা ঢুকে পড়েছে। এবং দেখবেন করোনা কোথায় কোথায় সাফল্য পাচ্ছে। 1 নম্বরে আমেরিকা, মোদির যিনি গুরু ট্রাম্প। 2 নম্বরে ছিল বলসোনারো, যাকে এবারে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি করে ডেকে নিয়ে এসেছিলেন জানুয়ারি মাসে, ট্রাম্পের আগে। আর এই জন্য এখন বলসোনারো ব্রাজিলকে টপকে আমরা 2 নম্বরে গেছি। যখন প্রস্তুতি নেওয়ার কথা ছিল করোনার সঙ্গে লড়ার, তখন অমিত শাহ আর প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন নমস্তে ট্রাম্প কর্মসূচি রূপায়িত করতে। যখন দেশের মানুষকে বলার কথা বেশি ভিড় করো না এক জায়গায়, তখন ট্রাম্প বলল, দেখো ভারত বলেছে, আরো যেরকম বাড়িয়ে বলে, 75 লক্ষ মানুষকে এক কাট্টা করবে মডেলা এয়ারপোর্টে, স্টেডিয়ামে। আর সেখানে যারা গুজরাট মডেল দেখে যারা ভোটে এসেছিল, সে গুজরাট মডেলকে দেওয়াল দিয়ে ঢেকে রেখেছিল যাতে বিদেশের লোক দেখতে না পায় হতদরিদ্র চেহারা। এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম যাওয়ার পথে আহমেদাবাদের বসতি অঞ্চলকে। মিথ্যাচার সবচেয়ে ঢাকা যাওয়া যায় না। আর মূর্তি দেখি যিনি বলছেন সাফল্যের চাবিকাঠি, স্ট্যাচু অফ ইউনিটি, হাজার হাজার কোটি টাকা খরচা করে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি যখন উদ্বোধন করেছিলেন, তখনও প্রধানমন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন সেটাই বলেছিলেন। দেশ বিদেশে সুনাম হবে, গোটা বিশ্বে সবচেয়ে উঁচু ভব্য মূর্তি, ট্যুরিজম হবে, দেশ বিদেশের লোক আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে। এই লকডাউন পিরিয়ডে কে দেশ বিদেশ, পাড়ার লোকও বেরোচ্ছে না। তাহলে এই কথাগুলো বলতে হয়। আজকে এই বিষয়টার উপরেই আমি বলবো, এটা কোনো ধর্ম ব্যাপার না। বলা হচ্ছে রাম মন্দিরের জন্য দেশের সব মানুষ লড়াই করেছেন, আর তার মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন।
তাহলে এত দাঙ্গার প্রয়োজন ছিল কেন? তাহলে একটার পর একটা কার সেবা হয়েছে, রথযাত্রা হয়েছে, এত মানুষ খুন হয়েছেন, সব ঠিকই। আদবানি সারথী হিসেবে ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু এই 90 থেকে 20-30 বছর 3 দশকে দেশের শ্রমজীবী মানুষের অবস্থা কি হয়েছে, দেশের বেকারি অবস্থা কি হয়েছে, দেশের কৃষি সংকট কিরম বেড়েছে, এগুলো এসবের মধ্যে থাকবে না? আর এই সব মানুষই রাম ভক্ত হয়ে বিজেপি করছে, তাহলে কর্ণাটকায়, মধ্যপ্রদেশে, এখন রাজস্থানে এমএলএ কেনা বেচা কেন করতে হচ্ছে? তাহলে এমএলএ এমপি কিনে সরকার কেন করতে হচ্ছে? সবাই তো রাম ভক্তের দল হিসেবে বিজেপিকে মাথায় তুলে নাচত। এত কর্মকাণ্ডের পরেও বিজেপির যে অর্থনৈতিক কর্মসূচি তা সাধারণ মানুষের পক্ষে নয়। সেটা আজকের দিনের এয়ারলাইন্সের অবস্থা, ব্যাংকগুলোর অবস্থা, কোঅপারেটিভ ব্যাংকের চেহারা, কৃষির অবস্থা দেখলে বোঝা যাবে। প্রধানমন্ত্রী আজকে আরো অনেক বড় কথা বলেছেন, যেরকম বলে থাকেন, এগুলো বলতে হয়। হয়তো তাকে বলা উচিত ছিল, যদি সত্যনিষ্ঠার কথা বলতেন, তাহলে কেন করোনা পৃথিবীর অন্যান্য দেশে কমছে, আমাদের দেশে কেন বাড়ছে? প্রতিদিন করোনা নতুন রোগীর সংখ্যা গোটা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি কেন? সাফল্য? কিসের সাফল্য? তৃতীয় কথা হচ্ছে, আমাদের গভর্নরকে দেখলাম রাজভবনে রাম মন্দিরের উৎসব পালন করবেন, বাংলার বুকে, এবং এরকম বুদ্ধি নহলে রাম ভক্ত হয় না। তিনি নন্দলাল বোসের কথা সংবিধানে, যেটা রবিশঙ্কর প্রসাদ আগে বলতেন, আপনারা জানেন, যেদিন সুপ্রিম কোর্টের রায় বেরোয় সেদিনই গুরুদাস দাশগুপ্ত স্মরণ সভা ছিল, সেদিন আমি বলেছিলাম এই কথাটা। সংবিধানের ডেপিকশন, যেটা মূল কপিতে নেহরুর ইচ্ছায় শান্তিনিকেতনে নন্দলাল বসুকে অনুরোধ করা হয়, তিনি তার সহকর্মী এবং ছাত্রদের নিয়ে প্যানেল এঁকে দেন বিভিন্ন চ্যাপ্টারে। আমাদের দেশ, দেশের ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সাহিত্য, এই সমস্ত কিছুকে মাথায় রেখে, এবং স্বাধীনতা আন্দোলনের যে স্পিরিট, রবীন্দ্রনাথের যে ভাবনা, সেটাকে মাথায় রেখে, অর্থাৎ মহামানবের সাগর তীরে হেতা আর্য হেতা অনার্য হিন্দু মুসলমান এক দেহ এলো সব দিন হলো, সেটাকে ছবি আঁকেন। মৌলিক অধিকার যে চ্যাপ্টার, তার উপরে রামের ছবি আছে। গভর্নর একদেশ সদস্য হিসেবে যেটা বললেন, ছবিটা দেখতেন ভালো করে, তাহলে বুঝতেন, আর যদি রামায়ণ পড়তেন তাহলে জানতেন। আমরা ছোটবেলা থেকে ওই রামায়ণই পড়ে এসেছি। সেখানে রাম একটা সাংসারিক চেহারা, তার পাশে তার স্ত্রী সীতা দেবী, তার কাঁধে আলতো করে হাত দিয়ে রেখেছেন, আর তার পাশে তার ভাই লক্ষণ। কিন্তু এই জোকারদেরকে বোঝাবে। আজকে অযোধ্যায় যে রামের কথা বলা হচ্ছে, 1990 থেকে চল অযোধ্যা বলে যে পর্যায় শুরু হয়, সেটা যে উগ্রচণ্ডী রামের তীর ধনুক নেওয়া চল অযোধ্যা, আর পেছনে আগুনের লেলিহান শিখা,
সেটা রবীন্দ্রনাথ ভারতীয় সংস্কৃতি তার সঙ্গে সাদৃশ্য রেখে নয়। সেখানে রাম আছেন, সীতা নেই, লক্ষণ উধাও। ছোটবেলায় পাড়ায় ফুটপাতে ক্যালেন্ডার বিক্রি হতো, সেখানেও রাম, লক্ষণ, সীতা তিনজনের ছবি দেখে বড় হয়েছি, শুধু ছোটদের রামায়ণ পড়ে নয়। আর এখন দেখবেন আরএসএস এর রামায়ণে রাম আছেন, সীতা নেই, ভাই লক্ষণও নেই। প্রজাবৎসল যেটাকে বলে, রামের যে চেহারা, রামচরিত মানসে যেটা লেখা, দশরথের যেটা হচ্ছে পিতা সম্মান রক্ষার্থে বনবাসে গিয়েছিলেন 14 বছর, আর এই প্রধানমন্ত্রী বললেন আমি বনবাসে গিয়েছিলাম প্রধানমন্ত্রী হওয়ার জন্য। দুটো এক নয়, ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মর্যাদা পুরুষোত্তম রাম, তাহলে এই যে সর্বোচ্চ পদ, পুরুষদের মধ্যে সর্বসেরা, কবি ইকবাল বলেছেন ইমামুল হিন্দ, ভারতের ইমাম। তাহলে সবাইকে নিয়ে নন্দলাল বসু যে ছবি এঁকেছেন তার মধ্যে আকবরও আছেন, তার মধ্যে মহাবীরও আছেন, তার মধ্যে গৌতম বুদ্ধ আছেন, মহাত্মা নোয়াখালী অভিযান আছে, দাঙ্গার বিরুদ্ধে। সবটা ভুলে গিয়ে একটা 22টা প্যানেলের থেকে 21টা বাদ, 21 দেশ। এইখানে হচ্ছে ওদের কারসাজি। কিন্তু আমাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গের আমাদের যে পরম্পরা, রবীন্দ্রনাথের কবিতায় রামমোহন বিদ্যাসাগরের থেকে আরম্ভ করে পরবর্তীকালে আজ পর্যন্ত বিভিন্ন মনীষী, লেখক, রাজনেতা, রাজনৈতিক কর্মসূচি আমাদের বিশ্ববিখ্যাত, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছে। আজকে সেটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। আর তার গ্রহণযোগ্যতা তৈরি করে দিয়েছেন মাননীয়া। এত মুখরা, সকালে একটা উনি যেরকম নন কমিটাল কথা বলেন, নন কমিটাল টুইট করেছেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই। তাহলে কি দাঙ্গা হচ্ছে নাকি? আর তারপরে কোনো কথা নেই, কথা বলতে পারেন না। ভুবনেশ্বরে গিয়ে অমিত শাহের সঙ্গে সেটিং করবেন, আর প্রতিদিন কিছু কমন লিডার থাকবে, তারা দিল্লিতে বিজেপি, বাংলায় তৃণমূল, পুরসভায় যখন যার মেজরিটি হবে বিজেপি তৃণমূল আদান প্রদান হবে, এর চেয়ে বাইরে বেশি কিছু বলতে পারবেন না। বামপন্থীদের এখানেই ভূমিকা। লকডাউন এবং করোনার সময় যখন সরকার ফেল করেছে, কেন্দ্র এবং রাজ্য সরকার, সুবিধা বলেছেন, আমি রিপিট করব না, যেভাবে একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়েছি একটা লড়াই হিসেবে, সংগ্রাম হিসেবে, তাতে কমিউনিস্ট পার্টিকে লোকে ওই চিটফান্ডের টাকায় নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে যে হারমাত বানিয়েছিল, আর মমতা ব্যানার্জির মিথ্যা কঙ্কাল কাণ্ডে আর ওই তালপাটি লাশ দেখিয়ে সেসব জায়গার মানুষও দেখেছেন যে কিভাবে রাজ্যে এখন লাশ লুকোনো হয়েছে। আর সিপিআইএম কে বাংলা ছাড়া করার জন্য আরএসএস এর স্ক্রিপ্ট, আরএসএস এর টাকায়, আরএসএস এর রসদে, মাওবাদীদের মদতে
সালকুসুরের মানুষকে খুন করে সবাইকে দুর্নীতিগ্রস্ত বানিয়ে মিথ্যা মামলা করে আসলে যেটা করেছেন, বর্গা করা জমি থেকে বর্গাদারকে উচ্ছেদ, ভেড়ি থেকে, পুকুর থেকে, দিঘি থেকে, মাছ ধরা জেলেদেরকে উৎখাত, জঙ্গল থেকে আদিবাসীদের উৎখাত, আদিবাসীদের জমি দখল, যা কিছু প্রকল্প ছিল গরিব মানুষের জন্য, মহিলার জন্য, প্রতিবন্ধীদের জন্য, বয়স্কদের জন্য, সংখ্যালঘুদের জন্য, আদিবাসীদের জন্য, তপশিলি জাতির জন্য, সবটাকে নয়ছয় করেছে। সরকারের প্রত্যেকটা তন্ত্রকে ঘাঁটি বানিয়েছেন দুর্নীতির। আর অনেকে মনে করেছিল বিজেপি এই দুর্নীতি রাজত্ব শেষ করবে। আজকে বিজেপি মহা দুর্নীতিবাজ। করোনার সময় পিএম কেয়ার ফান্ডের নাম করে চুরি করছে, অথচ বলছে সিএজি হিসেব দেখবে না। আমি নিজে কোভিড পজিটিভ কেসে হাসপাতালে ভর্তি, ডাক্তার বলছে আমরা করোনা নিয়ে লড়াই করছি, কিন্তু আজ পর্যন্ত সরকারি কোনো সাহায্য আমরা পাইনি। বললাম পিএম কেয়ার ফান্ড, বলে ওটা দিয়ে তো এমএলএ কেনা বেচা হয়। বিজেপি সমর্থকরা জিজ্ঞেস করবে না? হাজার হাজার কোটি টাকা একটা করা হয়েছে আপনাকে সুরক্ষা করার দেওয়ার জন্য, করোনা থেকে বাঁচার জন্য, মাস্ক হোক, স্যানিটাইজার হোক, পিপি হোক, যেগুলোতে সরকারের দেওয়ার কথা তার উপরে সরকার ট্যাক্স বাড়িয়েছে, জিএসটি বাড়িয়েছে। মানুষের যখন প্রয়োজন যেটা, সেটা সরকার দেওয়ার বদলে তার থেকে মুনাফা বার করার চেষ্টা করেছে। সবচেয়ে বেশি যখন প্রয়োজন রেলের, তখন রেলটাকে নষ্ট করেছে, বিক্রি করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি দরকার ছিল যখন যাতায়াতের আটকে পড়া মানুষকে ঘরে ফেরানো, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে তালাচাবি দিয়ে দিয়েছে, না ঢুকতে পারবে না। আর যখন দরকার ছিল মানুষের রেশনের, যাতে আমরা লড়াই করছিলাম, তখন কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে টুইট চালাচালি চলছিল। আজ পর্যন্ত সব মানুষ রেশন পায়নি। তার মধ্যে সরকার ঘোষণা করে দিল ভোট পর্যন্ত, ও বলে দিল ছট পর্যন্ত, বিহারের ভোট, এ বললো সামনে ভোট জুন মাস পর্যন্ত, জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত, অথচ এখন এই রেশন কোটা কমানো হচ্ছে। এই প্রতিদিনকার সমস্যাগুলো আমরা সবাই জানি। এই লড়াইগুলো আমাদের লড়তে হবে। যেমন বিদ্যুতের বিলের বিরুদ্ধে লড়ছি, যেমন আমফানের দুর্নীতি, তার বিরুদ্ধে লড়াই লড়ছি, রেশন চুরি থেকে আরম্ভ করে ত্রাণ চুরি, ঘরের টাকা চুরি। আর তার উপরে মুখ্যমন্ত্রী বলে দিলেন যারা ফিরেছে সবার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। যেমন 20,000 টাকা চলে গেছে খাতায় ঘরের টাকা, তেমনি যারা নাকি অন্য রাজ্য থেকে এসছে তাদের সবাইকে উনি টাকা দিয়ে দিয়েছেন। গ্রামে গ্রামে মানুষকে জিজ্ঞেস করতে হবে কে টাকা পেলো আর কে পেলো না। একই কায়দা প্রধানমন্ত্রী এরকম বলেছেন সুপ্রিম কোর্টে, কেউ রাস্তায় নেই, সবাই বাড়ি ফিরে গেছে। পরিযায়ী শ্রমিকদের কোনো কষ্ট নেই, সবার কষ্ট আমরা দূর করে দিয়েছি, অমিত শাহ বলেছেন। অথচ এখন আসামে বন্যা হচ্ছে, সে বন্যার্ত মানুষের পাশে নেই সরকার। বিহারে ভোট আছে, সরকার বিহারে এখন ভার্চুয়াল র্যালি করছে। আজকে দাঁড়িয়ে এই নতুন পরিস্থিতিতে বামপন্থীদের আরো বেশি মজবুতির সঙ্গে, আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে আমাদের বিভিন্ন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা সংগঠন, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, কর্মচারী, শিক্ষক, কে নেই। আজকে একটা বড় প্রমাণের সময় কে বামপন্থী কে বামপন্থী নয়।
বামপন্থী আর দক্ষিণপন্থী শুধু ঝান্ডার রঙে নয়, সংকটকালে মানুষের পাশে কে? সে বামপন্থী। সংকটকালে মানুষকে শোষণ করে তার থেকে মুনাফার পাহাড় তৈরি করার ব্যবস্থা কে করছে? সে দক্ষিণপন্থী। কাকাবুকে আমরা স্মরণ করছি, এটা খেয়াল রাখতে হবে। যখন কমিউনিস্ট পার্টি ছোট, দেশ যখন স্বাধীন হয়নি, স্বাধীনতা লড়াই লড়ছি, কমিউনিস্ট পার্টি যখন ব্যান হয়েছে, ব্যান তোলার পরে সঙ্গে সঙ্গে যখন দেখা গেল যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের রাজ্যে খাদ্য সংকট, বাংলার চাল ব্রিটিশ সেনার জন্য পাচার করে দেওয়া হয়েছে, আইপিটিএ বাংলার টিম উত্তর ভারত পাঞ্জাব ঘুরেছে, পাঞ্জাব থেকে সেখানকার কৃষক সংগঠন ট্রেন ভর্তি চাল পাঠিয়েছে বামপন্থীদের উদ্যোগে। আজকে যেমন আটকে পড়া মানুষকে গুজরাতে হোক, পাঞ্জাবে হোক, কেরালায় হোক, কাশ্মীরে হোক, গুরগাঁওতে হোক, দিল্লিতে হোক, কর্ণাটকায় হোক, আন্ধ্রায় হোক, পুনায়, হায়দ্রাবাদে, তামিলনাড়ুতে লাল ঝান্ডার শক্তি আটকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। আর যেমন 40-এর দশকে দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জি খাদ্যমন্ত্রী, এখানকার বড় বড় ধন্না শেঠ মহাজনদের আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য, মজুতদারি বাড়ানোর জন্য ব্যস্ত ছিলেন। সেজন্য এখনো মজুতদারদের এত প্রিয় দল বিজেপি। তখনই প্রথম আমাদের বাংলার শব্দাবলিতে মুনাফাখোর, মজুতদার, মজুতদারি, ব্ল্যাক মার্কেট, এই শব্দগুলোর বাংলা ভাষায় খবরের কাগজের মারফত ইন্ট্রোডাকশন হয় যখন শ্যামাপ্রসাদ মুখার্জি খাদ্যমন্ত্রী বাংলা, যখন কলকাতার রাজপথে বাঙালির লাশ পড়েছিল অনাহার ক্লিষ্ট। সোমনাথ হরের ভাস্কর্য দেখলে বুঝবেন, তৎকালীন ছবিগুলো দেখলে বুঝবেন, সুকান্তর কবিতা শুনলে, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, জবাব কি দিবি তার, হিসাব কি দিবি তার। এমনি এমনি লেখেননি। আজকে যখন তাদের কাছ থেকে হিসেব চাওয়ার কথা, তারা মনে করছে ওই যুগটাই আবার ফিরিয়ে আনতে হবে। এই জন্যই দুধ কলা দিয়ে মজুদ্দার মহাজন তাদের দল তৈরি করেছিল জনসংঘ। আর এই জন্য 70 বছর ওই মজুদ্দার মহাজনদের দ্বারাদের কথা নাম কখনো উচ্চারণ হয়নি। এখন কলকাতা বন্দরের নাম করে দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে। বাঙালি আত্মবিস্মৃত জাতি নয়। একটার পর একটা বন্যা হয়েছে, আর কাকাবাবু তৎকালীন লেখক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, অধ্যাপক, বামপন্থী হোক অন্য দলের হোক, তাদের কাছে পৌঁছেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে ত্রাণ কমিটি তৈরি করেছেন। তারপরে প্রত্যেক বছর কি করে করতে হয়, যখন বছর বছর হচ্ছে তখন সবাই মিলে ঠিক করেন যে না, পিপলস রিলিফ কমিটি হোক। তাহলে কমিউনিস্ট পার্টি একসঙ্গে খাদ্য আন্দোলনও করেছে, মজুতদারির বিরুদ্ধে লড়াইও করেছে, পাশাপাশি ত্রাণের কাজও করেছে। মহিলা আত্মরক্ষা সমিতি তৈরি করা হয়েছে। বাংলার রাজনীতি গোটা বিশ্বের দেশের মধ্যে প্রথম যেখানে মহিলারা সংগঠিত হয়ে সামনে এলেন ত্রাণের কাজে, লড়াইয়ের ময়দানে। নতুন নতুন মুখ উঠে আসলো। সেই ঐতিহ্য, সেই ধারাকে রক্ষা করেছি আমরা। আজকের দিনে যে অল্প বয়সী ছেলে মেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নেমেছে, তাদের সবাইকে লাল সেলাম জানাই। কমিউনিস্ট চরিত্র কিরকম হয়, বামপন্থা কাকে বলে, বাংলার প্রচার মাধ্যম চিটফান্ডের টাকায় তার বিকৃত চেহারাতে করে দিয়েছিল।
নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা বামপন্থীদের আসল চেহারা নিয়ে ঘরে ঘরে হাজির হয়েছে। আর যারা মনে করেন রসদ কোত্থেকে হবে, তখন এই প্রশ্ন 40-এর দশকে হয়েছিল, আমার ভান্ডার ভরা আছে তোমাকার সবাকার ঘরে ঘরে। লাখ লাখ স্বেচ্ছাসেবক কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন, হাজার হাজার মানুষ না চাইতেও দিয়েছেন। আর তবেই আজকে বাংলার বুকে অনাহারে মৃত্যু রোধ করা গিয়েছে, সরকারি বদান্যতায় নয়। শুধু এই সরকারের উপর নির্ভর থাকলে তো সব রেশনের চাল তৃণমূলের দপ্তরে থাকত। আর ওই চোরেদের ধাওয়াও করা হয়েছে। যে পুলিশ মিথ্যা মামলা করেছে বামপন্থীদের বিরুদ্ধে 10 বছর ধরে, সেই পুলিশকে দিয়ে ত্রাণ চোর তৃণমূলের নামে এবং বিজেপির নামেও এফআইআর করানো গিয়েছে। আর ইনোভেটিভ আইডিয়াস, শুধু মাস স্যানিটাইজার নয়, কোয়ারেন্টাইনে চলে গিয়েছে, ঘরে ফসল কাটার লোক নেই, কুচবিহারের কমরেডরা পথ দেখিয়েছেন। তারপরে জলপাইগুড়িতে দেখলাম কিভাবে তারা ফসল কেটে কৃষকের গোলায় তুলে দিয়েছেন, কিভাবে ত্রাণ সংগ্রহের জন্য শ্রম দান করেছেন মাঠে, কিভাবে বাংলার সীমানায় যখন পরিযায়ী শ্রমিকরা ফিরছেন, ঝাড়খণ্ডের সীমানায়, বিহারের সীমানায়, মুর্শিদাবাদে হোক, বীরভূমে হোক, বর্ধমানে হোক, মেদিনীপুরে হোক, কিভাবে বামপন্থী কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। যখন মমতার পুলিশ লাঠি হাতে আটকাতে ব্যস্ত, ঢুকতে দেবো না, তখন তাদের কাছে জল খাবার নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। ব্লকে ব্লকে ধর্নায় বসেছেন। যারা টেস্টের দাবি করেছি তারাই আবার ঘরে ফেরাও আন্দোলন করেছি। সত্যকে গোপন করে করোনার বিরুদ্ধে লড়া যায় না, সেজন্য সত্য প্রতিষ্ঠা করতে হয়। আজকে এই সত্য আক্রান্ত, এবং আজকে রাম মন্দিরের শিলান্যাস করতে গিয়ে আমরা এতদিন ইতিহাস বিকৃতির কথা বলতাম, আজকে প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা করলেন, আমাদের অশোক স্তম্ভের নিচে লেখা থাকে রাষ্ট্রধর্ম হিসেবে সত্যমেব জয়তে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া, সত্যমেব জয়তে না নিতম সত্যেন পন্থা বিতেত দেব জানো। অথচ উনি আজকে অসত্যের ঘোষণা করলেন, অসত্যমেব জয়তে বললেন। কিন্তু এত সহজে আমাদের দেশের সাংস্কৃতিক পরম্পরা, হাজার বছরের সভ্যতার উত্তরাধিকার, এত মানুষের মেলবন্ধন, এত সাংস্কৃতিক ধারা উপধারার মেলবন্ধন এত সহজে নষ্ট করা যাবে না, নষ্ট করতে দেওয়া যাবে না। আর এজন্য আরো বেশি আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। সে শক্তি সঞ্চয় হবে আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে। গোটা দেশে সে আন্দোলন, সে সংগ্রামে আজ বামপন্থা পুরোধা 9 আগস্ট কেন্দ্র করে কৃষক সভা, ক্ষেত মজুর, আশেপাশে সমস্ত সংগঠনকে জড়ো করে নিয়ে তারা আন্দোলনের মাঠে। ইতিমধ্যে তারা কয়েক পর্যায়ে আন্দোলন করেছেন, ট্রেড ইউনিয়ন করছেন, কয়লা খনি শ্রমিকরা স্ট্রাইক করেছেন এই সময়ের মধ্যে, আবারও করবেন প্রয়োজনে। রেল শ্রমিকরা নিজীকরণের বিরুদ্ধে লড়াই লড়ছেন, যেমন ইন্স্যুরেন্স সেক্টরের কর্মচারীরা লড়েছেন, জিতেছেন। ব্যাংক কর্মচারীরা সে আন্দোলন সংগ্রাম করছেন তাদের শিল্পকে বাঁচানোর জন্য। তাহলে আজকে দেশ বাঁচানোর প্রথম শর্ত হচ্ছে যে যার নিজের শিল্প বাঁচানো, যে যার নিজের নিজের কর্মস্থলকে বাঁচানো, নিজের কর্মসংস্থানকে বাঁচানো। আজকে শিক্ষার উপর আক্রমণ হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষাকে নষ্ট করে দেওয়া হচ্ছে,
যে পাবলিক ফান্ডেড শিক্ষায় আমাদের মতো মানুষ শিক্ষিত হতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একজন তপশিলি, একজন আদিবাসী, একজন সংখ্যালঘু, একজন মহিলা, একজন প্রতিবন্ধী, একজন গ্রামের কৃষকের ছেলে, একজন ক্ষেত মজুরের ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে ঢুকতে পারে এবং সাফল্যের সঙ্গে বেরোতে পারে। মোদি, আম্বানি, আদানির যুগে সেটাকে ওরা চাইছেন না। এজন্য পাবলিক ফান্ডেড শিক্ষা প্রতিষ্ঠানকে ওরা নষ্ট করতে চাইছেন। যার টাকা আছে সে শিক্ষা কিনে নেবে, তার অনেক গাল ভরা নাম দিচ্ছেন। তার বিরুদ্ধে অধ্যাপক, শিক্ষক, কর্মচারী, ছাত্র এবং সাধারণ নাগরিক, গার্জেন হিসেবে সবাইকে যুক্ত হতে হবে। এই সময় রেলের যেমন ভাড়া বাড়িয়েছে সরকার, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে যেরকম, একইভাবে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো নিজের ফিস বাড়িয়েছে, তার বিরুদ্ধে লড়াই হয়েছে। সরকার পথ দেখিয়ে দিচ্ছে। তাহলে যেমন পেট্রোল ডিজেলের দামের বিরুদ্ধে লড়াই, তেমনি ফিস বাড়ানোর বিরুদ্ধে লড়াই, আর রেলে ভাড়া বাড়ানোর বিরুদ্ধে লড়াই, একই সঙ্গে রেল বাঁচানোর লড়াই, শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর লড়াই, জনপরিবহন বাঁচানোর লড়াই। দুটো কাজই আমাদের একসঙ্গে করতে হবে। আমাদের রাজ্যে এর উপর উৎক সংকট হয়েছে। কেরালা যখন সাফল্যের সঙ্গে লড়েছে, তখন আমরা এখানে লেজে গবরে হয়েছি। কারণ মিডিয়ায় প্রশান্ত কিশোরের অ্যাডভাইসে ঠিক করা হয়েছিল মমতা ব্যানার্জি একা বুক চিতিয়ে লড়াই করছেন, এই ইমেজটা তৈরি করতে হবে। এবং সেই ইমেজ তৈরি করতে এমন ব্যস্ত ছিল সবাই। একটা বিশেষ হাসপাতাল, হাজার হাজার বেড, কোয়ারেন্টাইন সেন্টার, দ্রুততার সঙ্গে স্বাস্থ্যকর্মী নিয়োগ, চিকিৎসা পরিষেবা বাড়ানোর সুযোগ, এগুলো কিছুই করে উঠতে পারেনি। প্রথম দিন থেকে আমরা বলেছি আমরা রাজি আছি আমাদের ভলেন্টিয়ার দিতে। এ কাজ আমরা করছি। একটা সময় পুলিশকে বলতে হয়েছে আমাদের বাধা দেবেন না, যে কাজ সরকারের করার কথা সরকার করছে না, জনগণ করছে। পরে সেই সমস্ত পুলিশ কর্মীদেরও আমি অভিবাদন জানাবো, তারা বুঝেছেন মমতা ব্যানার্জি সরকার সব কাজ পুলিশকে দিয়ে করাচ্ছে, তাতে পুলিশও আক্রান্ত হয়েছে। অনেক জায়গায় পুলিশ বলেছে আপনারা করে দিচ্ছেন ভালো, এ কাজ তো নাহলে আমাদেরই করতে হয়। সরকারি অফিসকে স্যানিটাইজ করছে ডিএফআই কর্মীরা। এ রাজ্যে সেটা সম্ভব, বামপন্থীরাই সেটা পারে। কোয়ারেন্টাইনে আটকে পড়া লোকেদের খাবার পৌঁছে দিয়েছে গ্রামবাসীরা। আর অন্যদিকে বিজেপি তৃণমূল প্রথম থেকেই করোনাকে নিয়েও হিন্দু মুসলমান আমরা এই সময়ের মধ্যে দেখেছিলাম তেলেনীপাড়ায় দাঙ্গা পরিবেশ তৈরি করা। এই সময় দেখেছি এমএলএ খুন, এবং সেটাকে নিয়ে হইচই পাকানোর চেষ্টা। বিজেপি আর তৃণমূলের রাজনৈতিক স্ক্রিপ্টে কোনো তফাৎ নেই। রমজান আলীর মৃত্যুকে কেন্দ্র করে মমতা ব্যানার্জিকে দেখেছিলাম বাংলায় আগুন জ্বালানো, আবার বিজেপিকে দেখলাম দেবেন রায়ের মৃত্যুকে ঘিরে উত্তরবঙ্গে আগুন লাগানোর চেষ্টা। সেটাতে যখন হলো না, হিন্দু মুসলমান করার জন্য ইনোসেন্ট মাধ্যমিক ছাত্রছাত্রীর প্রেমকে কেন্দ্র করে অনার কিলিং, এবং এটা উত্তর ভারতে যেটা হতো আরএসএস আসা মানে হচ্ছে বাংলায় সেটাই হচ্ছে, পারিবারিক সম্মান রক্ষার জন্য খুন, আর সেটাকে নিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা। কিন্তু মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত নয়। আমাদের রাজ্যের মানুষকে খেয়াল রাখতে হবে 2021 বিধানসভা নির্বাচন। আরএসএস পারে না হেন কাজ নেই।
যারা বিশ্ব সাহানির তামাশ দেখেছেন টিভি সিরিয়ালে, রামায়ণ দেখার সাথে সাথে তাদের এটাও খেয়াল রাখতে হবে কিভাবে দরকার হলে নিজের লোককে খুন করে দাঙ্গা পরিস্থিতি তৈরি করে। আর এখানকার পুলিশ মমতার নেতৃত্বে এমন অবস্থা যে একটা খুনের কিনারা করতে পারে না। তা যদি করতে পারতো তো দাড়িভিটেও কে খুন করেছে, ছাত্র খুন করেছে, ভোটে লাভ কার হয়েছে, কে সিবিআই করে চিৎকার করেছে, অথচ কোনো তদন্ত করেনি, সেটা আজকে কিনারা পাওয়া যেত। সিআইডি বলুন আর সিবিআই বলুন, চিটফান্ডের কেসে আমরা দেখেছি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ইচ্ছাই তাদের প্রচেষ্টা। এজন্য অনেক গুজব তৈরি হবে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমাদের খেয়াল রাখতে হবে। কাকাবাবু 30-এর দশকে 20-এর দশকে আমাদের হুঁশিয়ার করেছেন। যখনই মানুষ বামপন্থীরা নেতৃত্বে এককাট্টা হওয়ার চেষ্টা হয়েছে, লড়াই হয়েছে, সে জুট মিলেই হোক, সে রেল শ্রমিকেই হোক, তখনই কিরকম দাঙ্গা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং আজকে আবার দেখবেন রিসার্জেন্ট লেফট ইন বেঙ্গল বিজেপি আর তৃণমূলকে কাছাকাছি নিয়ে আসবে। অন্তত ওদের যে কমন কাডার আছে, যেমন ফুটবলে হয় লিয়েন দেয় ক্লাবে জাতীয় লীগ খেলার জন্য, ওরম তৃণমূল জাতীয় লীগ খেলার জন্য কিছু লিয়েন দিয়েছিল, আবার লোকাল লীগ খেলার জন্য জাতীয় টিম থেকে দেয় লিয়েনে, ছেড়ে দেয়। পরিষ্কার আমাদের কাছে হচ্ছে বিজেপি 18 জন এমপি এই করোনাকালে কোথায়, কি ভূমিকা তাদের? আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি কজন তুলেছেন? মমতা ব্যানার্জি ভোটের সময়, বিধানসভা ভোটের সময় বলেছেন আমাকে দেখে ভোট দিন। তারপর তার 100 ডজন ডজন এমএলএ মন্ত্রীদের দেখা নেই, শুধু মমতাকে দেখবেন। আর আমরা বলছি আমাদের অসংখ্য তরুণ অ্যাক্টিভিস্ট যাদের আজকে প্রয়োজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য, রাজ্যের ঐক্য এবং সম্প্রীতি বাঁচানোর জন্য, রাজ্যে কর্মসংস্থান সৃষ্টির জন্য, শিল্পায়নের জন্য, কৃষিকে বাঁচানোর জন্য, এই বাংলার সাংস্কৃতিক পরম্পরাকে রক্ষা করার জন্য, তাদের দেখে লাল ঝান্ডায় সামিল হন। লাল ঝান্ডার মিছিল যত দীর্ঘ হবে, স্লোগান যত জোরালো হবে, মানুষের দাবি তত বেশি সোচ্চারে উচ্চারিত হবে, সরকারের বুকে তত বেশি কাঁপন ধরবে। বাংলার বিরোধী যে শক্তি, বাংলা বিরোধী যারা স্বাধীনতা আন্দোলনের সময় থেকে চায়নি বাংলা নিজের পায়ে দাঁড়াক, মাথা তুলে দাঁড়াক, সবসময় বাংলাদেশ দেখি মনে করেছে যে না, এটা আলাদা হয়ে যাবে, এদেরকে বেঁধে রাখতে হবে। মুজিবের শতবর্ষ এই বছরে, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু মানুষ যখন এককাট্টা হয়, কোন সেনাবাহিনীও সেটা রুখে রাখতে পারে না। এখানে যারা মনে করেছিল সন্ত্রাস করে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে, অত লোক কেনাবেচা করে বাংলাকে দাবি রাখবে, মমতাকে দুর্গা সাজিয়ে বাংলাকে দখল করবে, আজকে তাদের বিরুদ্ধে লড়তে হবে। বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধেই লড়তে হবে, কারণ বিজেপি এবং তৃণমূলের রাজনীতিতে কোনো তফাৎ নেই।
অর্থনীতিতে কোনো তফাৎ নেই। এজন্য পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্না গ্যাসের দাম বাড়লে আজকে আর মমতা বিরোধ করেন না। এজন্য এ রাজ্যে দুর্নীতি হলে, ত্রাণ চুরি হলে কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয় না। জয়েন্ট ভেঞ্চারে সরকার চলছে। মমতা ইতিমধ্যে বলেছেন, উনি অমিত শাহকে বলেছেন, আপনি নিয়ে নিন না, দায়িত্ব নিন, চালান। অমিত শাহ বলেছে, দরকার কি, আপনি তো চালাচ্ছেন, আমি তো পরামর্শ দিচ্ছি, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে শুধু জগদীপ ধানকর আর মমতা একটু টুইটের এর বিরুদ্ধেও বলবে, ওর বিরুদ্ধে বলবে, আর খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে ঘন্টা খানেক আলোচনা হবে, ব্যাপক ঝগড়া হচ্ছে। এই বিপদের সময় দাঁড়িয়ে আমাদের সবাইকে বন্ধু সংখ্যা বাড়াতে হবে, কাজের পরিধি বাড়াতে হবে, আন্দোলনের পরিসর বাড়াতে হবে, আমাদের ঘরকে আরো প্রসারিত করতে হবে। জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত নতুন যাদের সংস্পর্শে আমরা এলাম, যারা এলো, তাদেরকে আমাদের সঙ্গে সামিল করতে হবে, সংগঠনের মধ্যে সংঘবদ্ধ করতে হবে। যাদের কাছে পৌঁছতে পারিনি তাদের কাছে পৌঁছতে হবে। শপথ নিতে হবে। কাকাবাবুকে আমরা তবেই শ্রদ্ধা জানাতে পারবো। কাকাবাবু বলেছিলেন, বহু আঁকা বাঁকা পথ ধরে বিপ্লবী পথ সোজা নয়। আমরা সেই কঠিন, কঠোর, আঁকা বাঁকা পথ অতিক্রম করেছি। আরো কঠিন পরিস্থিতি হতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। ভয় পাওয়ার বিষয় নয়, ভয়কে জয় করতে শিখতে হয়, আর তবেই আমরা জয় ছিনিয়ে আনতে পারবো। আজকে লড়াইটা শুধু পার্টিকে বাঁচানো নয়, আজকে লড়াইটা রাজ্যকে বাঁচানো। আজকে লড়াইটা শুধু নিজেকে বাঁচানো নয়, আজকে লড়াইটা বাংলার কোটি কোটি মানুষকে, আর সেই কোটি কোটি মানুষের সম্প্রীতিকে বাঁচানো। সেই লড়াইয়ে আমরা কেউ পিছপা হব না। কাকাবাবু এমনই একটা পার্টির স্বপ্ন দেখেছিলেন, মানব দরদি, জনদরদি, নীতিতে বলিয়ান, আদর্শে বলিষ্ঠ, সংগঠিত, অথচ পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী নতুনতর কর্মসূচি, নতুনতর মাধ্যম নিয়ে নতুনতর মানুষের কাছে পৌঁছতে হবে। সে কাজ আপনারা করছেন। যারা করছেন তাদেরকে অযুত লাল সেলাম। যারা এখনো ফেন্স সিটার হয়ে বসে আছেন তাদেরকে অনুরোধ, সময় নষ্ট করার সময় এখন নেই। পথে এবার নামো সাথী, পথেই হবে, এ পথ চেনা। পথ আমাদের নতুন পথের সন্ধান ঠিক করে দেবে। অনেকেই আমার ব্যক্তিগত শরীর অসুখ এ নিয়ে চিন্তা ব্যক্ত করছেন। এটা সেই পরিসর নয়। এই জন্য আপনাদের সামনে বক্তব্য রাখতে আমি হাজির হতে পেরেছি। খুব অসুস্থ কি মনে হচ্ছে। এটা একটা লড়াই, করোনা দেখিয়ে দিয়েছে। ভিয়েতনাম তার উদাহরণ। যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে পারে তারা করোনার বিরুদ্ধে লড়তে পারে। সংগ্রাম একটা প্রজন্মকে নয়, কয়েক প্রজন্মকে তৈরি করে দেয়। একটা বিপ্লবী আন্দোলন কয়েক প্রজন্মের মানসিকতা তৈরি করে দেয়। তারা যে কোনো শত্রুর বিরুদ্ধে লড়তে পারে। এই কথাটা মাথায় রাখতে হবে। এই জন্য শুধু ভিয়েতনাম নয়, তার পাশে ছোট্ট একটা দেশ লাওস, উভয়েরই চীনের সঙ্গে সীমানা আছে। চীনে হুয়ানে শুরু হলো করোনা, কিন্তু ওই দুটো দেশে একজনও মৃত্যু হয়নি করোনা। এখানে হচ্ছে আদর্শের জায়গা, এখানে হচ্ছে নিষ্ঠার জায়গা, এখানে হচ্ছে সব মানুষকে জড়ো করে একসঙ্গে লড়ার জায়গা। এটা প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের মতো ফেক স্লোগান না।
এই জন্য কিউবা নিজের দেশে মানুষকে রক্ষা করতে পারে, আবার তার বিরুদ্ধে ভোট দিয়েছে এমন দেশেও গিয়ে ডাক্তার, চিকিৎসা কর্মী, চিকিৎসক তারা পাশে দাঁড়িয়েছেন, মানুষকে বাঁচাচ্ছেন। আজকে তারা সর্বোচ্চ সম্মান দিচ্ছে কিউবাকে। লড়াইটা পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার লড়াই। করোনা সেই লড়াইকে আরো বেশি উন্মুক্ত করে দিয়েছে। পুঁজিবাদের যে পর্দা ছিল সেই পর্দা সরে গিয়েছে। এখানে যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যে পর্দার আড়ালে ছিলেন, মেঘনাদের মতো যেভাবে মেঘের আড়াল থেকে তীর ছুটছিলেন, করোনা সেই মেঘ এর সরিয়ে দিয়েছে। সত্যটা মানুষের কাছে তুলে ধরতে হবে, সে কাজ আপনারা করবেন। আমিও খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মধ্যে আবার আমাকে পাবেন। কাজ অসমাপ্ত রেখে চলে যাবার লোক আমি নই। আর যারা খুবই উদ্বিগ্ন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু উদ্বেগ প্রকাশ করে লাভ নেই। কাজের মধ্য দিয়ে আমাদের প্রমাণ করতে হবে আমরা দেশের বাস্তব অবস্থায় উদ্বিগ্ন, রাজ্যের অবস্থায় আরো বেশি উদ্বিগ্ন, এবং উদ্বিগ্ন হওয়াটাই বড় কথা নয়, সে উদ্বেগ কাটিয়ে অন্ধকার সরিয়ে উজ্জ্বল ভোরের জন্য সংগ্রামে নিজেদেরকে রিডেডিকেট করতে হবে। তবেই কাকাবাবুকে আমরা সঠিকভাবে স্মরণ করতে পারব। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। কমরেড মুজফফর আহমেদ, লাল সেনা। আজকে আমাদের কমরেড মুজফফর আহমেদের 132তম জন্মদিবসের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা শুনছেন দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে সবার কাজ এখানেই আমরা শেষ ঘোষণা করছি। ধন্যবাদ।